টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে। আপনারা জানেন যে জ্বালানি বিশেষ করে হচ্ছে এলএনজি আমদানির জন্য সরকার নানানভাবেই চেষ্টা করছে এবং দীর্ঘমেয়াদী চুক্তির আন্ডারে হচ্ছে কাতার এবং ওমান থেকে এলএনজি আমদানি হচ্ছে। সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করছে। এখন যে নতুন ইনিশিয়েটিভ যেটা নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে সরকার হচ্ছে এলএনজি আমদানি করবে। এ বিষয়ে নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকেই বিস্তারিত শুনবো। আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এই যে ভারত থেকে যে পাইপলাইনের মাধ্যমে এলএনজি বাংলাদেশে আসবে, এটা কবে নাগাদ আসবে এবং এখানে বাংলাদেশের আসলে সুবিধা কতটুকু? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যেটা বলছিলেন যে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ইতিমধ্যে কাতার এবং ওমান থেকে আমদানি করা হচ্ছে। সরকার কিন্তু আরও কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি, সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি, কাতার ওমানের কোম্পানি, মালয়েশিয়ার কোম্পানি আছে, সিঙ্গাপুরের কোম্পানিও আছে। তাদের সাথে চুক্তি করেছে 2026 সাল থেকে। কিন্তু ওই সমস্ত কোম্পানির কাছ থেকে 15 বছরের জন্য চুক্তি হয়েছে যে 15 বছর মেয়াদে তাদের কাছ থেকে এলএনজি পাবে। স্বল্প মেয়াদেও কিন্তু এলএনজি নেওয়ার জন্য সরকার হচ্ছে কয়েকটি কোম্পানির সাথে আলোচনা করছে। পাশাপাশি হচ্ছে এই যে এলএনজিগুলো চুক্তি হচ্ছে আমাদের, সেগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের সমুদ্র পথে আসবে। সর্বশেষ যে আলোচনাটা এসেছে সেটা হচ্ছে ভারতের এইচ এনার্জি নামে একটা প্রাইভেট প্রতিষ্ঠান, তার সঙ্গে আমাদের পেট্রো বাংলার আলোচনা চলছে। তাদের কাছ থেকে আমরা পাইপলাইনে গ্যাস নিব, এলএনজি নিব। সাতক্ষীরা থেকে পাইপলাইনটা স্থাপন করা হবে বাংলাদেশ অংশে খুলনা পর্যন্ত। সেইখানে এখন আলোচনাটা এই পর্যায়ে রয়েছে যে এই পাইপলাইন কারা স্থাপন করবে, এই পাইপলাইনের স্থাপনের যে ব্যয় সেই অর্থ কারা দিবে। তারপরে এইচ এনার্জি এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তিটা হবে সেখানে এলএনজির দর প্রতি এমএমবিটিউ বা প্রতি ইউনিটের দর কি হবে, এইগুলো নিয়ে আলোচনা রয়েছে। আলোচনা চলছে এরকম যে প্রায় 1 মিলিয়ন টন এলএনজি, এটা এককটা এরকমভাবে বলা হয় এমটিসিএফ, এটা বছরে এইচ এনার্জি বাংলাদেশকে সরবরাহ করবে। এইটা বাংলাদেশের চাহিদার তুলনায় কিন্তু খুব বিশেষ না, সামান্য। কিন্তু একটা বিশেষ লক্ষণীয় ব্যাপার যে এই এলএনজিটা যেখানে আনা হচ্ছে সেটা হচ্ছে খুলনা। আপনার গ্যাস পাইপলাইনটা হচ্ছে সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত, খুলনায় এসে এটা ডিসবার্স হওয়া পাইপলাইন থেকে। তো মাথার মধ্যে নেওয়া হচ্ছে যে ভবিষ্যতে আমাদের যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে পশ্চিম অঞ্চলে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকবে অথবা যে সমস্ত শিল্প কারখানা গড়ে ওই এলাকায় উঠবে, সেখানে যে গ্যাসের প্রয়োজন হবে সেখানে গ্যাসের সাপ্লাইটা নিশ্চিত করার জন্য সরকার এই উদ্যোগটা নিচ্ছে। মংলাতে একটা ইকোনমিক জোন হচ্ছে এবং ভারতীয় ইকোনমিক জোনও হচ্ছে ওই এলাকায়। হ্যাঁ, সেখানে একটা চাহিদা তৈরি হবে, আপনার গ্যাসের চাহিদা, সেটা একটা থাকছে। তাছাড়া অন্যান্য জায়গায়ও যদি নতুন শিল্প কারখানা তৈরি হয়, পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে পশ্চিম অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলের দিকে কিছু শিল্প কারখানা তৈরি হতে পারে। সেই সম্ভাবনাকে মাথায় রেখে ওই দিকে যাতে এলএনজির একটা সরবরাহ ব্যবস্থা, মানে সহজ সরবরাহ, দ্রুত সরবরাহ ব্যবস্থা সৃষ্টি করা যায়, সেটা নিয়ে সরকারের চিন্তা থেকেই এই মানে ভারত থেকে পাইপলাইনে গ্যাস নেওয়া। ভারত থেকে কিন্তু পাইপলাইনে গ্যাস নেওয়ার আরও কিছু প্রেক্ষিত রয়েছে। সেটা ধরেন আমাদের সরকার যে সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে ইতিমধ্যে গ্যাস কিনছে, এটা একটা বলা যেতে পারে আপনার বৈশ্বিক রাজনৈতিকও একটা বিষয়। যে সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস নিচ্ছে তারা কারা? তারা হয়তো যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান, তারা হচ্ছে সরবরাহকারী এখন যারা আমাদের আছে স্পট মার্কেট থেকে, তাদের একটা বড় অংশ চায়না ভিত্তিক প্রতিষ্ঠান, তারপরে আপনার মধ্যপ্রাচ্যের কিছু প্রতিষ্ঠান রয়েছে। ঠিক সেরকম সময় সরকার কিন্তু, ভারতও আমাদের প্রতিবেশী এবং ভূ রাজনীতিতে ভারতের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি জানেন যে আমরা আমাদের জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল আমদানির জন্য ভারত থেকে একটা পাইপলাইনে আমরা ডিজেল নিচ্ছি, ভারত থেকে কিন্তু আমরা বিদ্যুৎও নিচ্ছি। এখন আমরা গ্যাস নেওয়ারও একটা আলোচনা আমাদের চলছে, যদিও এই জ্বালানি তেল নিচ্ছি আমরা ভারতের
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে, বিদ্যুৎ নিচ্ছি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে, আদানি শিল্প গোষ্ঠীরই একটি প্রতিষ্ঠান, যা তারা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে। আর গ্যাস নেওয়ার ব্যাপারটাও আমাদের একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে আলোচনা হচ্ছে। আলোচনাটা এখন যেটা আপনি বলছিলেন যে কতদিনের মধ্যে, আলোচনাটা চুক্তি স্বাক্ষরের আগে যেসব বিষয়গুলো চূড়ান্ত হওয়া দরকার ঠিক সেই পর্যায়ে রয়েছে। যেটা আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই পাইপলাইন স্থাপন করার যে অর্থ ব্যয় হবে, এটা 65 কিলোমিটার পাইপলাইন, এই অর্থ কারা দিবে? আমরা জেনেছি যে এইচ এনার্জি ভারতীয় প্রতিষ্ঠান যারা গ্যাস সাপ্লাই করবে তারাই পাইপলাইনটি নির্মাণ এবং ব্যবস্থাপনা করতে চায়, কিন্তু বাংলাদেশ চাচ্ছে যে না, নির্মাণ এবং ব্যবস্থাপনা বাংলাদেশের হাতে থাকবে, অর্থটা ওই প্রতিষ্ঠান দিবে এবং এই অর্থও বাংলাদেশ ঋণ হিসাবে নিয়ে তাদেরকে পরিশোধ করবে। বাংলাদেশ চাচ্ছে এই ঋণটাও যাতে কমার্শিয়াল ঋণ না হয়ে এটা একটা উন্নয়ন খাতের জন্য একটা সহযোগিতামূলক ঋণ যাতে হয়, মানে খুবই স্বল্প সুদের শর্তের একটা ঋণ যাতে হয়, সেইভাবে এটা নিতে। এই আলোচনাটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরপরে তাদের সাথে হয়তো দাম, ইউনিট প্রতি দাম কেমন হবে, তারা কোন সময়ে কি পরিমাণ সরবরাহ করবে, এটা একটা সময় ভিত্তিক ঠিক করে তাদের সাথে হয়তো এটা চূড়ান্ত করা যাবে। তবে এখানে আপনাকে একটা বিষয় আমি একটু বলে রাখি, এইটা খুব যে নতুন আলোচনা ব্যাপারটা সেরকম না। এটা বছর চারেক আগে থেকেই এইচ এনার্জির সাথে পেট্রোবাংলার এই বিষয় নিয়ে আলোচনা হয়ে আসছে, কিন্তু মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে দুই পক্ষ তারা বিভিন্ন বিষয়ে একমত হতে পারলেও ঠিক একেবারে শেষের দিকে এসে দুটো একটি ব্যাপারে তারা একমত হতে না পারার কারণে এটা প্রায় 3 থেকে 4 বছর ধরে আলোচনাটা কিন্তু চূড়ান্ত রূপ পায়নি। এখন পেট্রোবাংলা আশা করছে যে আগামী 6 মাসের মধ্যে এটি একটি চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। এখানে আপনার বক্তব্যে আপনি একটা জিনিস বলছেন যে সরকার এই যে ভারতের এই কোম্পানির থেকে এলএনজি পাওয়ার ক্ষেত্রে একটা ভূ রাজনৈতিক বিষয় আশয় এগুলো চিন্তা করছে, মানে হচ্ছে আমাদের জ্বালানির সোর্স হচ্ছে ডাইভার্সিফাইড করা, একটা পার্টিকুলার কিছু দেশ বা কিছু কোম্পানির উপর ডিপেন্ডেন্সি কমিয়ে এটাকে আরো একটু বাড়ানো, এরকম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতের সাথে এখন বাংলাদেশের একটা সুসম্পর্ক চলছে গত প্রায় 15 বছর ধরে আমরা বলতে পারি, বা আগেও এক ধরনের সুসম্পর্ক ছিল। কিন্তু আমরা যদি হচ্ছে রাশিয়া এবং ইউরোপের সম্পর্কের দিকে তাকাই, যে রাশিয়ার সাথে জার্মানির যে একটা রিলেশন ছিল বা ইউরোপের যে রিলেশন ছিল গত কয়েক দশক, এবং তার প্রেক্ষাপটে কিন্তু নর্থ স্ট্রিম 1 এবং নর্থ স্ট্রিম 2 পাইপলাইন তৈরি করে রাশিয়া থেকে ইউরোপে এই গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এবং সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে এই তাদের মধ্যে যে সম্পর্ক সেটার হচ্ছে খুবই খারাপ অবস্থায় গেছে, এবং সেখানে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, ইউরোপও নিতে চাচ্ছে না, রাশিয়াও হয়তো দিতে চাচ্ছে না, এরকম। তো ভবিষ্যতে যে বাংলাদেশের যে এনার্জি, মানে জ্বালানি তেল, এলএনজি এবং বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যে ভারতের উপর ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, ভবিষ্যতে যদি কখনো, আমরা হয়তো সেটা চাবো না, কিন্তু যদি কখনো ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ পর্যায়ে যায়, তো সেক্ষেত্রে কি বাংলাদেশের জন্য কোনো ঝুঁকি তৈরি হয় কিনা? আমি ঠিক মনে করি না যে ঝুঁকি হতে পারে। ভারত থেকে যে পরিমাণ জ্বালানি তেল বা বিদ্যুৎ ইতিমধ্যে আসছে, সেটা বাংলাদেশের চাহিদার খুব বড় কিছু না। এই পরিমাণ বিদ্যুৎ বা জ্বালানি তেল যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ গ্রাহক যারা আমরা আছি, আমরা আসলে এইটার প্রভাব যে বিশেষভাবে বুঝতে পারবো সেরকম না। আবার এখন যে এলএনজির কথা শুনছি, সেটার পরিমাণও খুব বেশি না। তবে মানে এটা আপনি একটা কথা যেটা বলেছেন যে মানে সম্পর্ক, আমরা সবসময় দেখি যে বাংলাদেশ সরকার অথবা আমাদের সরকার প্রধানরা সবসময় বলে আসছেন যে বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে বা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতি বাংলাদেশ নিয়ে আসছে। এবং ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং সবচেয়ে মানে ঘনিষ্ঠ বন্ধু, এটা আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সবসময় শুনে এসেছি, বা আমাদের জনগণের একটা অংশের মধ্যে কিন্তু সেই রকম মনোভাবও রয়েছে। তো যে কারণে ভারতের সাথে হঠাৎ করেই সম্পর্ক অবনতি হবে, হ্যাঁ কিছু সময় তো হয়েছিল, কিন্তু হলেও এই ধরনের যে জ্বালানির মতন পণ্যের লেনদেন বন্ধ হয়ে যাওয়া, সেই আশঙ্কা এখনই মানে সামনের দিকে মনে হচ্ছে না। বড় কোনো কিছু ঘটে গেলে তো অবশ্যই সেটা হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। যেটা আপনি ইউরোপ এবং রাশিয়ার উদাহরণ দিলেন, তাদেরও খুবই ভালো সম্পর্ক বা বাণিজ্য হচ্ছিল, কিন্তু সেটা তো ছেদ পড়েছে। তো সেই ছেদ পড়ার আশঙ্কা তো মানে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যদি কোনো কারণে এখন যে পরিমাণ আমরা আনছি, পরিমাণ যদি বৃদ্ধি না পায়, এই পরিমাণই থাকে, তাহলে মানে ভয়ের কিছু আমি দেখি না আর কি। তবে এটা দিন দিন যদি বাড়তে থাকে,
আমাদের নির্ভরতা সৃষ্টি হয়, তাহলে তো ভয় থাকারই স্বাভাবিক। আপনার কাছে লাস্ট যেটা জানতে চাবো যে আমাদের ব্যবসায়ীরা বলছেন যে আসলে তারা পর্যাপ্ত গ্যাস চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না এবং কোনো জায়গায় গ্যাস থাকলেও প্রেশার পাচ্ছে না, এবং সরকারের দিক থেকে অনেকগুলি কূপ খননের কথা বলা হচ্ছে এবং 26 সাল বা 27 সালের পরে গ্যাসের ক্রাইসিস থাকবে না এরকম বলা হচ্ছে। তো আসলে আমাদের যে গ্যাসের যে ডিমান্ড এবং সরকারের যে প্রস্তুতি, তো এই দুটো আসলে কোন সময় নাগাদ ম্যাচ করতে পারে, মানে ব্যবসায়ীরা কোন সময় নাগাদ চাহিদা অনুযায়ী গ্যাসের যোগানটা পেতে পারে? সরকারের আদার কি প্ল্যান আছে? দেখুন, এইটা মানে পরিকল্পনাগুলো কাগজে কলমে তুলে ধরা আর বাস্তবতা, এর মধ্যে আসলে একটা বিরাট পার্থক্য আমরা আগে থেকে দেখে আসছি, বর্তমানেও আছে। ভবিষ্যতের কথা যেটা বলা হচ্ছে সেখানেও আমার একই আশঙ্কা আছে। আমরা দেখছি পেট্রোবাংলা বলছে যে 2030 সাল পর্যন্ত তার কি পরিমাণ গ্যাস লাগবে, 40 সাল পর্যন্ত কি পরিমাণ গ্যাস লাগবে, গ্যাসের সোর্সিংগুলো কি হবে, তারা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এটা যখন আমি ড্যাশবোর্ডে দেখছি মনে হচ্ছে যে সব কিছু কালকে সমাধান হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আমাদের শিল্প কারখানাগুলো পর্যাপ্ত প্রেসারের গ্যাস পাচ্ছে না, অনেক সময় ঘাটতি থাকছে। আমরা বাসাবাড়িতেও আমরা যথেষ্ট পরিমাণে গ্যাস সময় মতো পাই না। অনেক বাসাতেই আমাদের শীতকালে সকাল 8টার মধ্যে গ্যাস চলে যায়, বিকালে 4টার পরে গিয়ে গ্যাসের দেখা পাওয়া যায়। তো গ্যাসের এই যে ঘাটতি, এখন সরকারই বলছে আমাদের এখন দেশে 3800 মিলিয়ন ঘন ফুট প্রতিদিনের গ্যাসের চাহিদা রয়েছে। সরকার সরবরাহ করছে 250, 280, সর্বোচ্চ 300 মিলিয়ন ঘন ফুট। 300 না 3000? না, 300 কোটি বা ঘনফুট অথবা 380 কোটি ঘনফুটের চাহিদা আর কি। আর যদি মিলিয়ন বলেন তাহলে 3000 মিলিয়ন ঘনফুট সর্বোচ্চ। এটা 250ও নেমে আসছে কোনো দিন। যেদিন আমরা আমাদের আমদানি করা গ্যাস আমাদের মানে সাপ্লাই কমে যাচ্ছে, আমাদের প্রায় অন অ্যান অ্যাভারেজ 800 থেকে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস আমাদের আমদানি করা গ্যাস সাপ্লাই করা হচ্ছে। এটা কোনো কারণে যেদিন কমে যাচ্ছে সেদিন আমাদের অনেক কমে যাচ্ছে। আবার আপনি যে উত্তোলনের কথা বললেন, আমাদের যদি বিবিয়ানা থেকে আমাদের যেটা হচ্ছে বাংলাদেশের শেভরন উত্তোলন করে, শেভরন যদি কোনো কারণে যেদিন উত্তোলন কম থাকে তাদের, আমাদের দেশে কিন্তু বিরাট সাপ্লাই কমে যায়। তার কারণ আমাদের বাপেক্স যে সমস্ত জায়গায় উত্তোলন করে সেখানে উত্তোলনের পরিমাণ তুলনামূলকভাবে কম। এটা একটা পয়েন্ট। আপনি গ্যাস উত্তোলনের জন্য আপনি বলছেন, সেটা আমরা দেখছি যে ইতিমধ্যে অফশোরে আপনার গ্যাস উত্তোলনের জন্য বিড আহ্বান করা হয়েছে। এটা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিডিং চলবে, তারপরে কার্যক্রম। তো আসলে গ্যাস খুঁজে পাওয়া তারপরে উত্তোলন করা এটা সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে পাইপলাইনে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত মেইনল্যান্ডে আনা, মানে জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করা, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অনশোরের ক্ষেত্রেও আমরা আলোচনা শুনছি, একটা পলিসি তৈরি করা হচ্ছে। তবে এগুলো যদি যে সমস্ত সময় নিয়ে করা হয়, তাহলে সময় মতন যদি এটা হয় তাহলে অবশ্যই মানে গ্যাসের সাপ্লাই বাড়বে। দেশে গ্যাস আসে এমন আশাবাদ ব্যক্ত করে আমাদের দেশে জ্বালানি বিশেষজ্ঞরা। কিন্তু আমরা যথাযথভাবে গ্যাস উত্তোলন করতে পারছি না, বরং আমরা দেখছি আমদানির দিকেই সরকারের একটা নীতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সাথে দেশের সাথে চুক্তি হচ্ছে যাতে আগামীতে আমদানি করা যায়। একটা আলোচনা ইদানিং উঠেছে, সরকার আপনি যেটা বলছিলেন ব্যবসায়ীরা দাম দিতে প্রস্তুত। আজকে বা কয়েকদিন ধরেই আমি একটা আলোচনা শুনছি, ব্যবসায়ীরা বলছেন যে জ্বালানি থেকে যে ভর্তুকি প্রত্যাহার করা হচ্ছে বা সরকার প্রত্যাহার করার কথা বলেছে, আগামী 3 বছরের মধ্যে ভর্তুকি প্রত্যাহার, 2 বছরের মধ্যে 26 সালের মধ্যে ভর্তুকি প্রত্যাহার করবে। জ্বালানির ক্ষেত্রে সরকার কিন্তু এক ধরনের রাজস্ব সংগ্রহ করে, আমদানি পর্যায়ে যথেষ্ট পরিমাণে হচ্ছে এখানে কর নেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন যে যদি ভর্তুকি প্রত্যাহার করা হয়, এই করও প্রত্যাহার করা হোক, তাহলে আমরা যে মূল্যে সরকার কিনে আনবে আমরা সেই মূল্যে দিতে প্রস্তুত। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার আসলে এই ব্যবস্থাপনাটা কিভাবে করবে, তার কারণ সরকারের ঘাড়ে একটা ভর্তুকির চাপ রয়েছে, রাজস্ব সংগ্রহেরও একটা চাপ সরকারের মধ্যে রয়েছে। দুটোই সরকারের মানে দরকার আর কি, ভর্তুকি থেকে বেরিয়ে আসা আবার বাড়তি রাজস্ব সংগ্রহ করা। এরকম পর্যায়ে সরকার আসলে এই বিষয়টা কিভাবে ব্যবস্থাপনা করবে সেটা একটা বড় প্রশ্ন অবশ্য। শেখ আবদুল্লাহ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে ভারত থেকে এলএনজি আমদানি এবং হচ্ছে আমাদের দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি সম্পর্কে অবহিত হলাম। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।